আসসালামু আলাইকুম। আমি পরীক্ষা করে দেখেছি, আপনিও পরীক্ষা করে দেখুন। ১০ জন মানুষকে বসাবেন, তার ভিতরে ১০ জন মানুষ হচ্ছে ন্যাচারাল স্বাভাবিক মানুষ, একজনকে বসাবেন হিজড়া, বসিয়ে ১০ জনকেই ২ মিনিট হাতে তালি দিতে বলবেন। ৯ জনের হাতে তালির শব্দ মুভমেন্ট একরকমের হবে, হিজড়ার হাতে তালির শব্দ, তার হাতে তালি দেওয়ার সিস্টেম আলাদা হবে। ওই ১০ জনকে দিয়ে আপনি যে কোনো স্লোগান দিয়াবেন। ৯ জনের স্লোগানের শব্দ এক রকমের হবে, একজনের স্লোগানের শব্দ আর এক রকমের হবে, অর্থাৎ হিজড়ারও আমাদের ভিতর থেকেই, আমাদের কারো না কারোর সন্তান, আমাদের পরিবারের ভিতর থেকেই সে বেড়ে ওঠে, কিন্তু ন্যাচারালি তার তালুর হাতের শব্দ, কণ্ঠের শব্দ আলাদা হয়ে যায় কেন? একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিতরে আপনি যদি নিবিড় পর্যবেক্ষণের কান এবং চোখ খুলে তাকান, দেখবেন আপনার দলের কারা স্লোগান কীভাবে দিচ্ছে, কাদের হাতে তালির শব্দ কোন রকমের হচ্ছে। এই শব্দ এবং স্লোগানের সুর ম্যাডাম খালেদা জিয়া স্পষ্টভাবে তার দূরদর্শিতা দিয়ে তিনি বুঝতে পেরেছিলেন। এই জন্যই তিনি বলেছিলেন, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়িয়া নাই, এই স্লোগান আমি বিশ্বাস করি না। আমি যখন বলেছিলাম প্রয়োজনের মুহূর্তে, তখন আমি রাজপথে কাউকে পাইনি। এই জিনিসটা কি তারেক জিয়া অনুধাবন করতে পারছে? সম্প্রতি রামিসা হত্যাকাণ্ড মিরপুর পল্লবীতে সংগঠিত হওয়া প্রথম ২ দিন সেখানে কারা গিয়েছিল? পুলিশ ছাড়া আর কাউকে দেখেছেন? পুলিশ এবং পরিবারের আর্তনাদ রাহাজানি ছাড়া? ওই এলাকায় এমপি আছেন, একজন এমপি আছেন। ওই এলাকায় বর্তমান সরকারের রাজনৈতিক কোনো দলীয় নেতা আছে না? কারোর উপস্থিতি সেখানে ছিল? কেউ যায়নি। কিন্তু তারেক জিয়া যেদিন গেলেন, সাথে কারা গেল? মন্ত্রী আমিনুল থেকে শুরু করে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ওই স্থান, ওই জেলা প্রশাসক, অর্থাৎ রাজনৈতিক যে পরিষদের, সিটি পরিষদের প্রশাসক সবাই সেখানে গেলেন। গিয়ে গাদাগাদি করিয়ে দাঁড়িয়ে ফটো তুলে ফটো সেশন করলেন। রামিসার পিতাকে তারেক রহমান আশ্বস্ত করলেন, তার সমবেদনা জানালেন, তার কাছে বসে কিছুটা হলেও তিনি তার অভয়বাণী, তিনি তার ভালোবাসার কথা, তিনি তার আবেগময়, সে যে একজন পিতা, সেটা তাকে বোঝালেন। তাকে কিছুটা হলেও বুক হালকা করবার, রামিসার বাবার বুকটাকে হালকা করবার ক্ষুদ্র চেষ্টাটুকু তিনি করেছেন। যদিও সন্তান হারানো, এটা স্বজন হারানোর বেদনা না। স্বজন হারানোর বেদনা হচ্ছে যারা দেখতে গিয়েছিলেন তাদের, কিন্তু যার সরাসরি সন্তান হারিয়েছে, যদিও তার বুকের ব্যথা, হাহাকার, আর্তনাদ, সেই খালি স্থান কখনোই পূর্ণ হবার নয়। কিন্তু দেশের প্রধানমন্ত্রী গিয়েছেন, কিছুটা হলেও দুঃখ, কষ্ট ভুলবার জায়গাটা হয়তো তিনি খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন, এবং তিনি বলেছেন যে দেশের একজন প্রধানমন্ত্রী আমার বাসায় এসেছেন, তিনি মানসিকভাবে তুষ্ট, মানসিকভাবে, কিন্তু আত্মিকভাবে তার যে আত্মার হাহাকার, সেই ক্ষুধা নিবারণ হবে না এই জীবনে যতদিন তিনি বেঁচে থাকবেন। কিন্তু তার আগে কেন কেউ ওখানে গেল না? কেউ তার প্রচ্ছন্ন ছায়াটুকু স্পষ্ট করার চেষ্টা করল না। এটাই হলো সেই রাজনীতিতে যে স্ট্যান্ডবাজি, যে নিজের অবস্থান প্রচার করার মাধ্যম। অর্থাৎ প্রধানমন্ত্রী গেছেন, সেখানে তাদেরকে যেতে হবে, থাকতে হবে। প্রধানমন্ত্রী যেখানে যাননি সেখানে তেনারা যাবেন না, যাওয়া সম্ভব না। এই যে দলের ভিতরে থেকেই প্রধানমন্ত্রী ব্যবহার হচ্ছেন এখানে, এই যে তারকে ঘিরে যে মানুষের ওখানে যে সমাগম ঘটল, এটা কি প্রধানমন্ত্রীকে ব্যবহার করে তার যে স্টিল পিকচার ছেড়ে দিল যে তারা প্রধানমন্ত্রীর সাথে আছেন, এটা কি তারা প্রধানমন্ত্রীকে ব্যবহার করল? নাকি প্রধানমন্ত্রী যখন গেলেন তখন এই টিমটা নিয়ে গেলেন যে এরাই হচ্ছে আমার সেই শক্তি, যাদের শক্তিতে আমি এখানে যেতে বা ওখানে যাওয়ার জন্য সহায়তা পেয়েছি? এই মুভমেন্টের জায়গা থেকে
যতক্ষণ পরিবর্তন না আসবে ততক্ষণ রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে না। সবার আগে ছুটে যাওয়ার কথা ছিল অত্র এলাকার একজন সরকার দলীয় হোক, রাজনৈতিক দলীয় হোক। সরকার দলীয় বলতে এখানে যেখানে এমপি আছেন তিনি, দলীয় এমপি যিনি ওখানে কাউন্সিলর নির্বাচন করবেন, বা সংসদ সদস্য দাঁড়িয়েছিলেন হেরে গেছেন, বা সংসদ সদস্য হয়ে আসছেন, কাউন্সিলর হবেন বা হবার পথে যারা নির্বাচনী মুখী, তারা ওই এলাকার যে মানুষজন, রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে ওখানকার আমলারা, ততক্ষণ পর্যন্ত কেউ জাননি। আর আমি দেখেছিলাম সম্ভবত একজন মহিলা কথা বলছেন যে আমি, না না সেটা গাজীপুরের, এটা না, সেটা অন্য কথা। তো এই জায়গাগুলো যখন রাজনীতিতে পরিপূর্ণতা না পাবে, অর্থাৎ রাজনীতির ভিতরে ডু মেরে সুযোগ সন্ধানীরা অপেক্ষা করে, প্রধানমন্ত্রী গেলে তার সাথে মুভ করা, প্রধানমন্ত্রী ছাড়া দূরে থাকা, বাইরে থাকা, ওর ভিতরে না ঢোকা, এই রাজনৈতিক এই দৌরাত্ম, একে তো কাছে আসা, আর একটা হলো দূরে সরে যাওয়ার, এই গ্যাপটা খুব নিপুণভাবে যদি সৃষ্টি করা না যায়। তারেক রহমান নিজে কাউকে দিয়ে সংবাদ নিতে যদি পাঠাতেন, সে ভূমিকা হয়তো আর একটা, কিন্তু উনি সরাসরি গিয়েছেন, এটা যথার্থ। এটা দেশের মানুষ দেখেছে। শেখ হাসিনাও এটা করতো, কিছু হলেই সেখানে যেতেন, বা তাদেরকে ডেকে নিয়ে এসে কাউকে মেয়ে বানিয়েছেন, কাউকে এই সেই অনেক কিছু বানিয়েছেন। এই বানানো এবং কাছে ডেকে আনা এর সংস্কৃতি, মানে এটা এবং মিডিয়াতে দেখানো, এটা রাজনীতির ধোঁকাবাজির আরেকটি বড় অংশ। রাজনীতিতে মানুষকে দেখিয়ে বিমোহিত করা বা আকৃষ্ট করার এই যে মডেলিং, এটাও রাজনীতির, গণতান্ত্রিক রাজনীতির অপবাদ বা ধ্বংসের বা সরকারকে দোষারোপ করার আরও একটি উত্তম পথ এটি। কিন্তু এর পিছনে থেকে যারা কাজ করে, প্রকৃত রাজনীতির অংশ হলো সেইটা, এর পিছনে থেকে কাজ করা। এখন কি হবে, রামিসার বাবাকে তো টাকা পয়সা দেবেন, উপঠৌকন দেবেন, এগুলো নিয়ে ওই নেতারা আসবে, ওই নেতারা ওইটাকে আবার মিডিয়াতে দেখাবেন, ফেসবুকে ছাড়বেন, এবং তাদের জনপ্রিয়তা প্রচারের জন্য ওইটাকে তিনি ব্যবহার করবেন। আমি আজও এটা দেখছিলাম, ঋতুপর্ণা চাকমার একটি সাক্ষাৎকার দেখছিলাম, 22 সালে তাকে একটি বাড়ি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সব প্রধানমন্ত্রী, সেই বাড়িটি এখনও সে পায়নি। তো আসিয়া যখন মারা গেল মাগুরাতে, অনেক প্রভাবশালী মানুষ এখানে আসছিলেন, অর্থ আসছিলেন, ডক্টর ইউনূস তাকে অর্থশালী করার জন্য বা ঘর বাড়ি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন বা কিছু দিয়েছিলেন। তারপরে কিন্তু আর কিছু হয়নি। অর্থাৎ এই যে সময়কে রাজনীতিতে ব্যবহার করা, কোন সময় রাজনীতিতে কিভাবে পদক্ষেপ নিলে জনগণ তুষ্ট হয়, একবার মক্ষম সময়টা বেছে জনগণকে তুষ্ট করা বা জনগণের দৃষ্টিকে আকর্ষণ করে নিয়ে এসে তার নিজের দিকে নিবিষ্ট করার একটি, এগুলো হচ্ছে সবচেয়ে বড় নিকৃষ্টতম দৃষ্টান্ত। কিন্তু এই দৃষ্টান্তকে পুঁজি করে যারা নিজেদের রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার চেষ্টা করে, সরকার এদেরকে কেন খুঁজে বের করে না, এদের কাছে কেন জানতে চায় না তুমি আরও আগে কেন যাওনি, আমার সাথে কেন গেলে, এই প্রশ্নটা কিন্তু সরকার করবে না, তাহলে সরকার দেউলিয়া হয়ে যাবে। কত বড় নিষ্ঠুরতম একটু খেলা দেখেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে মৃত্যুদণ্ড তো আইনে আছে, তাহলে কি দ্রুত এর বিচার সম্পন্ন করা সম্ভব? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা মধ্যযুগীয় সময় না, মধ্যযুগ নয়, এটা আধুনিক যুগ। তাহলে মধ্যযুগ যে ধর্ষণ হতো, শিশু হত্যা হতো, তার দ্রুত সম্পাদন করা হতো, এবং তার রায় হতো প্রকাশ্যে গলা কেটে, এখনও হয় সেটা। সেই মধ্যযুগীয় আইনটা বলতে মধ্যপ্রাচ্যের যে আইন চাচ্ছে বর্তমান জনগণ, দ্রুত এবং প্রকাশ্যে বিচার, সেই মধ্যযুগের আইনটা মধ্যপ্রাচ্যের আইন। তিনি মধ্যযুগের কথা বলে শুধু আইনের
প্রতি না, পুরা জনগণের সেন্টিমেন্টের প্রতি যে একটি আঘাত বা অনীহা, তার সাথে সেখানে ধর্মীয় অনুভূতিতে আছেই। কারণ আল কোরআন বা পৃথিবীতে আসছে মধ্যযুগে। তো মধ্যযুগ না, অর্থাৎ মধ্যযুগীয় কোনো কিছুই বর্তমান সরকারের কাছে গ্রহণযোগ্য না। তার মানে অনেক কিছু এখন তার ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী যেটাকে বললেন, যদি এটার বিরুদ্ধে কি রাষ্ট্রীয়ভাবে কোনো ইমপিচমেন্ট করার সুযোগ আছে? তিনি এর আগেও আরেকটি বড় ধরনের মিথ্যা কথা বলেছেন যে নির্বাচন করবার জন্য তারা সংস্কারের পক্ষে হা বলেছিলেন। একজন সংসদ সদস্য এবং মন্ত্রী যিনি নিজে দাঁড়িয়ে তার মিথ্যাচারের পক্ষে কথা বলেন, তো বাংলাদেশে কি ধরনের কোনো আইনি প্রক্রিয়া আছে যে একজন সংসদ সদস্য মিথ্যা কথা বললে বা কোথাও কোনো কটাক্ষ জাতীয় ছোট করে ধর্মীয় অনুভূতি হোক, আইনি প্রক্রিয়ার দিকেই হোক, জনগণের সেন্টিমেন্টকেই হোক, বা কোনো বড় ধরনের অপরাধকে তারকে জিয়ে রাখতে বা তার সেই অপরাধীর পক্ষে বিন্দুমাত্র হলেও সহানুভূতিশীল হয়ে কথা বলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়া যায়? হয়তো বা আছে, থাকলেও সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব নয় এই আইনমন্ত্রীর বিরুদ্ধে কথা বলবার। আমি এর একটু আগের ভিডিওতেই বলেছি, জনগণ কি, জনগণের ক্ষমতা কি। ওই আপনার ওই বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, সবচেয়ে বড় যে মিথ্যে কথাটা আমি এর আগে বলেছি, যে জনগণ সরকারকে ক্ষমতা দেয়, অর্থাৎ জনগণের ভোট দেওয়া পর্যন্ত তার ক্ষমতা সীমিত। অর্থাৎ জনগণ তার ভোট দেয় কিন্তু মতামতকে প্রকাশ করবার সুযোগ নেই, কারণ জনগণ এমনভাবে দলীয় কায়দার ভিতরে আটকে আছে যে ওই দল একজন উন্মাদ, মাতাল, সন্ত্রাসী, খুনি, মূর্খ, জ্ঞানহীন, যত ধরনের অপবাদী ব্যক্তি হোক না কেন, যখন দল তাকে নমিনেশন দিয়ে পাঠিয়ে দিবে যে তাকে ভোট দিতে হবে, জনগণ সেখানেই ভোট দিচ্ছে, তার দল সেখানেই ভোট দিচ্ছে। অর্থাৎ জনগণ কাকে ভোট দিচ্ছে ওইটা না, জনগণ দলকে ভোট দিচ্ছে। তাহলে জনগণের ইচ্ছা সেখানেও প্রতিফলিত হয়নি, এবং জনগণের ক্ষমতা ওইখানেই শেষ, সিল দেওয়া পর্যন্ত। তারপরে যে সরকার গঠিত হবে, সে সরকার রাষ্ট্রের সরকার, তখন আর জনগণের সরকার থাকবে না। সেই সরকার সংবিধানের ভিতরে চলে যাবে। সংবিধান কি বলবে, তার সুবিধা মতো, তার সুযোগ মতো কোন কোন ধারা আছে সেই ধারায় তার ক্ষমতাকে প্রয়োগ করবে। তখন সরকার এবং জনগণ দুইটি ধারা সৃষ্টি হয়ে যায়, একটি হচ্ছে জনগণ, একটি হচ্ছে সরকার। সরকারের সাথে জনগণের সাথে সরকারের আর কোনো দহরম মহরম সহমর্মিতার কোনো বিন্দুমাত্র সম্পর্ক থাকবে না। সরকার তখন সংবিধানের আলোকে চলবে, জনগণ আবার সাধারণ প্রজাতন্ত্রের জায়গায় চলে আসবে, প্রজা হয়ে যাবে। সে তার কর, ভ্যাট, সরকারি আইন কানুন সব কিছু মেনে চলতে বাধ্য হয়ে যাবে, যেহেতু তার দ্বারা নির্বাচিত একটি সরকার ক্ষমতায়। কত বড় একটি ধোঁকাবাজি, কত বড় একটি পাবলিক স্ট্যান্ডবাজি এই গণতান্ত্রিক সরকার। এটা যখন জনগণ আরও পরে হয়তো বুঝবে আমি কি বলতে চাচ্ছি, কি বলে গেলাম, আমি বেঁচে থাকতে হয়তো বুঝবে না, বুঝলেও বোঝার সুযোগ পাবে না সেটা, যে আমি কী বলে গেলাম, কি বলতে চাচ্ছি। সরকার এবং জনগণের যে দূরত্ব হয়ে যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে, এই নিষ্ঠুরতা থেকেই সরকার সাংবিধানিকভাবেই স্বৈরশাসক হয়ে ওঠার বড় রেস পেয়ে যায়, খেলার মাঠ পেয়ে যায়। তখন সরকারকে সে তুচ্ছ করে, এবং যখন আবার পুনরায় নির্বাচিত হবে তাদেরই দল এবং তাদের নির্বাচিত নেতাই আবার জনগণের প্রতিনিধি হওয়ার জন্য জনগণের সামনে এসে দাঁড়াবে, তাদের মার্কানি, এবং সেখানেই ভোট দিতে হবে। এই বংশ পরম্পরা, এই ধারাবাহিকতা, এই যুগ যুগ ধরে যে গণতন্ত্রের নামে যে ধোঁকাবাজি, গণতান্ত্রিক সরকারের নামে যে সবচেয়ে বড় মিথ্যা কথায় একটি সরকার প্রতিষ্ঠিত হয়ে সংবিধান নামে যে পুস্তকটাকে তারা মাথায় নিয়ে জনগণকে কৃতদাসে পরিণত করে রেখেছে,
সেই জায়গাগুলোই আস্তে 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 পরিষ্কার হয়ে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রীরা কথা বলছেন সরকারি হয়ে, তখন আর তিনি সেই সংসদ সদস্য নন। তিনি যে প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়ে এনেছেন সেখানে তিনি নেই, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি কথা বলবেন সংবিধানের ভাষায়। এই সংবিধানের ভাষা কে রচনা করেছেন? জনগণ। জনগণ সংবিধান কি বোঝেই না, জানেই না। সংবিধান রচনা করেছে তাদের সেই নির্বাচিত ব্যক্তিরা, যাদেরকে দলের মাধ্যমে নির্বাচন করে নিয়ে যাওয়া হয়েছে সংবিধান গঠন করবার জন্য। তাহলে সংবিধানে যখন একজন আইন প্রণেতা হয়ে তিনারা যান, জনগণের কাছে কি শুনে কোন ধরনের আইন হলে জনগণ খুশি হয় সেটা কি তারা শোনার অপেক্ষা করেন? নির্বাচনে যে এজেন্ডা থাকে সেই এজেন্ডার ভিতরে বা ইশতেহারের ভিতরে কোথাও কি লেখা আছে যে দেশের প্রয়োজনে যখন আইন করা হবে তখন জনগণের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হবে? না, থাকে না, কোনো কিছুই থাকে না। শুধু উন্নয়নের কথা থাকে, স্বপ্নের কথা থাকে, জনগণকে আরও দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করবার জন্য কৌশলিক বাক্য ভাষা ব্যবহৃত হয়। তারা গিয়ে আইন প্রণেতা হয়ে পড়েন, অর্থাৎ এমন এক ধরনের মূর্খ মানুষদের সমারোহ ওখানে, যারা আইন প্রক্রিয়ায় জানে না। শেষ পর্যন্ত সংসদে কারা স্ট্যান্ডবাজি বা কাদের হাতে সংসদ সংকুচিত বা আবদ্ধ বা একেবারে পুরাপুরি আন্ডার গ্রিপে থাকে? যে কয়েকজন ব্যারিস্টার আইনজীবী যদি সংসদ সদস্য হয়ে যান, আর সবচেয়ে ফাইনালি পরামর্শক হয়ে দাঁড়ায় দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি এবং আইনজীবীরা, তারা পরামর্শ দেয় কীভাবে কী করতে হবে। অর্থাৎ তাদের সুযোগ সুবিধাগুলো তাদের মতো করে ওইখানে লিপিবদ্ধ হয়েছে। কোনো সংবিধানের কোনো পাতায় বা সংবিধান রচনার পরে সেই যে কনস্টিটিউশনের যে মিটিংয়ের লেখা থাকে, সেখানে কি কোনো জনসাধারণের স্বাক্ষর আছে? কাদের স্বাক্ষর থাকে? সেখানে সংবিধিবদ্ধ আইন যেটা হয় সেখানে স্বাক্ষর থাকে লাস্টে গিয়ে সর্বোচ্চ চূড়ান্ত যে দাঁড়ায় একজন আমলার। মানে বাংলাদেশটি এমন একটি সিস্টেমেটিকভাবে তৈরি করা আছে যেখানে জনগণ পর্দার আড়ালে ঠেলে রাখা হয় একটি স্কুল পর্যন্ত, যে স্কুলকে ভোটার কেন্দ্র হিসাবে পরিচিতি করে দেওয়া হয়। জনগণ সেই পর্যন্তই খুশি হয়ে আসে যখন তার ভোটার লিস্টে নাম দেখে, একটি ছোট চিরকুট তার ভোটার নাম্বার নিয়ে ওই ভোট কেন্দ্রে ঢুকে তার জন্য নির্ধারিত জায়গায় যে মার্কা খোঁজে, তার দলের মার্কা কোনটি, সে মহাতুষ্ট। সেখানে মার্কা বেড়ে এসে বাইরে দাঁড়িয়ে একটি সিগারেট টান দিবে, নেতাকে দেখলে কাঁচোমাচো হয়ে হ্যাঁ ভোট দিয়ে আসছে ভাই, কত খুশি জনগণ। কিন্তু তিনি যে কি সর্বনাশ করে আসলেন তার জন্য, তিনি কি ভয়াবহ বিপর্যয় ঘটানোর অগ্নেয়াস্ত্রের মুখে দাঁড় করিয়ে আসলেন তার সন্তানকে, তার পরিবারকে, তার সম্পদকে, সেই সম্বন্ধে জ্ঞাত নয়। একজন ভোটার যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ স্পষ্ট ধারণা না পাবে যে কোন কোন ধরনের ক্ষমতাশালী করে দিচ্ছে একজন ব্যক্তিকে, আমি কাদেরকে, কেন, কোন উদ্দেশ্যে আমি একজন সংসদ সদস্যকে ভোট দিচ্ছি, এই সম্বন্ধে সে যতক্ষণ জ্ঞাত না হবে ততক্ষণ পর্দার আড়ালে জনগণের কে নিয়ে এই নাট্যমঞ্চ, এই খেলা, এই ধোঁকাবাজি করেই যেতে থাকবে বাংলাদেশের শীর্ষে থাকা রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী এবং যারা রাষ্ট্রকে ডিপ স্টেট বা ছায়া সরকার গঠন করে পুরা দেশকে জিম্মির ভিতরে করে রেখেছেন। আজকাল মানুষ নাটক দেখে না, সিনেমা দেখে না। আজকাল মানুষ মোবাইল খুলে বা যে কোনো কোথায় খুলে প্রথম বলে কোন নেতা কি বলছে, আওয়ামী লীগের কী খবর, বিএনপির কী খবর, জামাতের কী খবর। এই যে জনগণকে এমন একটি জায়গায় তাদের মাইন্ড সেট করে দেওয়া হয়েছে, জনগণকে এমন একটি আবেগের জায়গা, খেলার জায়গা, কৌতূহলের জায়গা, দুর্বলতার জায়গা তৈরি করে দিয়ে জনগণকে একেবারে টিকটিকির লেজের মতো করে বসিয়ে দেওয়া হয়েছে। জনগণ সেখানেই সেই জায়গায় নিবন্ধিত হয়ে বসে আছে। পদ
পদবি নিয়ে তারা সন্তুষ্ট, নেতার পাশে বসে তারা সন্তুষ্ট, নেতার ছবির সাথে দিয়ে ছবি তুলেই তারা সন্তুষ্ট। কিন্তু এর পিছনে যে ভয়াবহ চিত্র, অর্থ লুণ্ঠনের, সম্পদশালী হয়ে ওঠার, একজন সাধারণ জনগণও এমন একটি সম্পদশালী হয়ে ওঠেনি যার একটি ইচ্ছামতো বাড়ি আছে। কিন্তু এই জনগণকে ব্যবহার করে যারা নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আমলা হয়েছেন, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন, হাজার কোটি টাকার মালিক, বিদেশে তাদের শত শত বাড়ি, শত শত কোটি টাকা সম্পদ, এই জনগণের টাকা। কিন্তু জনগণ জানেই না কি পথ, তারা ওই ভোটের মাধ্যমে তাদেরকে ক্ষমতাশালী করে দেওয়া হচ্ছে যে তাদের ওই অর্থ, তাদের ওই ক্ষমতা নিয়ে জনগণ কোনো প্রশ্নই করতে পারবে না। যত জনগণ কতটা বোকা সুদা ধোঁকাবাজের ভিতরে এই গণতান্ত্রিক ধারায় পিষ্ট হচ্ছে। এখান থেকে উন্মুক্ত করতে হলে তারেক রহমানকে গভীরভাবে, অথবা আমি কি বলবো যে তারেক রহমান নিজেও জানে না যে সরকারকে কারা ব্যবহার করছে, কারা সরকারি সম্পদ লুণ্ঠনের পথ আগলে রাখা আছে বা করে রেখে অর্থ কিভাবে সরকারের ভিতরে বসেই জনগণকে ধোঁকা দিচ্ছে, তিনি কি সেটা জানেন না? হয়তো কিছুটা জানেন, হয়তো কিছুটা জানেন না। কিন্তু তার ভিতরেও সংবিধান এমনভাবে তার সীমাবদ্ধতার ভিতরে আবদ্ধ রেখেছেন যে তার ইচ্ছা অনুযায়ী কিছু হয়তো তিনি করতে পারবেন না। কিন্তু সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে পুরা সংবিধান বাতিল করে দিয়ে, পুরা সংবিধান বাতিল করে দিয়ে জনগণের হয়ে, জনগণের পথে, মাঠে, প্রান্তরে জনগণের যে ছায়া, জনগণের যে পদক্ষেপ, জনগণের যে হাহাকার সেন্টিমেন্ট, সেই জায়গাটাকে পুনঃপ্রতিষ্ঠিত করে সংবিধানের সংবিধিবদ্ধ আইনে পরিণত করা। তাহলে ওই প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছে সব সেখানে যাচ্ছে, প্রধানমন্ত্রী যেখানে নেই সেখানে কেউ নেই। অর্থাৎ কোনো কিছু হলেই প্রধানমন্ত্রী, এই যে ব্যক্তি বিশেষকে সর্বশ্রেষ্ঠ করে তুলে তাকে ব্যবহার করে শেখ হাসিনার মতো পুরা আওয়ামী লীগ তাকে ব্যবহার করেছে, এবং সেই ব্যবহার হওয়ারটাকে মনোতুষ্ট হয়েছেন। তিনি ভেবেছেন সবাই তো আমাকে প্রভু মনে করে, নমরুদের মতো তিনি ঈশ্বর ঘোষণা করে ফেলেছেন। তো শেখ হাসিনা এমনটাই ভাবতো যে সবাই আমাকে এত সম্মানের প্রাচুর্যের সম্রাঙ্গী করে তুলেছেন যে আমার আঙুল হেলানি, আমার কথা, আমার ঠোঁট নাড়ানোর বাইরে এদেশে আর কিছুই হয় না। অর্থাৎ এই মোহই একজন মানুষকে স্বৈরাচার করে তোলে, নিজের ভিতরে সমস্ত ক্ষমতাকে পুনঃপ্রতিষ্ঠিত করা। কোনো কিছু হলেই প্রধানমন্ত্রীকে মুখ করতে হচ্ছে, প্রধানমন্ত্রীকে দেখতে হচ্ছে। এর বাইরে তোমরা কি করছো? তোমাদের মন্ত্রিত্ব, তোমাদের সংসদ সদস্য, তোমাদের রাজনৈতিক পরিস্থিতি, পদ পদবি, সেই ভূমিকাগুলো জনগণের কাছে যাওয়ার যে পথ করে দেওয়া আছে, সেই জায়গাটাকে কিভাবে ব্যবহার করছো সেখানে নয়। সবাই যার যার সামনে কে আছে তাকে তেলবাজি, তার সাথে চামচামিবাজি, তার সাথে যত জুতা চাটাচাটি, এইটা নিয়ে ব্যস্ত। পায়ের কাছে কে বসে আছে কেউ কখনো দেখছে না, নিজের পায়ের কাছে কে বসে আছে সেটা নয়, নিজে কার পায়ের কাছে বসে আছে সেইটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখছে। রাজনীতির এই যে নোংরামি খেলা, অর্থাৎ রাজনীতিতে যে বড় লোভের খেলা, অর্থের খেলা, এর থেকে যেদিন রাজনীতি মুক্তি পাবে, প্রকৃতপক্ষে সেদিন রাষ্ট্র মুক্তি পাবে। রাষ্ট্র বলতে সেদেশের জনগণ মুক্তি পাবে। এই জায়গা থেকে বের করার একটি পথ, যদি কোনো শক্তিশালী মানুষ, শক্তিশালী হাড় ডালা, বড় বুকের সিনাওয়ালা একজন মানুষের প্রয়োজন, যে স্পষ্টভাবে সংবিধান থাবা দিয়ে ধরবে এবং এটাকে ছুঁড়ে ফেলে দেবে এবং বলবে সংবিধান হবে এখন নূতনভাবে, নূতন সৃষ্টি হবে বাংলাদেশের পথ চলা। ওই প্রধানমন্ত্রীর সাথে দৌড়াদৌড়ি, প্রধানমন্ত্রীকে উপলক্ষ করে মুভমেন্ট, প্রধানমন্ত্রী কোথায় গেল তার সাথে একটি ছবি তুলে রাজনীতির নিজের পরিস্থিতি আনা, এগুলো কোনো রাজনীতি নয়, এগুলো তেলবাজি। রাজনীতির নামে অপরাজনীতি, এবং এটা হচ্ছে অপসংস্কৃতি, এটাই অপসংবিধানের বড় কলঙ্কময় অধ্যায়। আসসালামু আলাইকুম।